যাদের একটা 10 বছরের 12 বছরের মেয়ে আছে, তাদের যদি দেড় হাতে একটা মোবাইল, এত বড় একটা মোবাইল যদি না দেন সেই মেয়ের কাছে, তাহলে তো আপনার ইজ্জতই থাকবে না। সমাজটা অবক্ষয় মানে মানে কোথা থেকে আসতেছে? এই যে হুজুর বলে গেলেন, হুজুর বলে গেলেন কি যে আগে আগে সিনেমা হলে আমাদের কষ্ট করে যেতে হতো, আমরা কিন্তু সিনেমা দেখছি আমাদের ছাত্র জীবনে, কিন্তু এখন সিনেমা তো সবার সবার হাতে হাতে সিনেমা, সিনেমা তো সবার হাতে হাতে সিনেমা নাকি? এখন দেখতে তো আর সিনেমা হলে হলে যাওয়া লাগে না। তা আপনার সন্তানকে, যে কোমলমতি শিশুকে যে আপনি যে দেড় হাতে একটা মোবাইল কিনে দিলেন, কি মানে কি জন্য দিলেন? মেয়েরা পরকিয়া করছে, সবকিছু দেখেই তো বয়স হয়ে পারে না, কিন্তু পরকিয়া করে কেন? আপনি ফোনটা কিনে কিনে দিলেন কি জন্য? আমার নিজের কথা বলি, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অনার্সে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়, তখন আমার বাসা ছিল শেওড়াপাড়া, মিরপুরে। তখন তার মায়ের কাছে অভিযোগ করে কি জানেন? তার মায়ের কাছে অভিযোগ করে যে আম্মু, বন্ধু বান্ধব স্যাররা মোবাইল নাম্বার চায়, তা আমার কি মোবাইল হবে না? পরে 10 নাম্বার যাই একটা টাচ না, এমনি একটা মোবাইল কিনে দিলাম বাটন নাম্বার দিয়ে। গেল গেল ছেলের ফাংশন, ছেলে আল্লাহ দিলে কিন্তু চাকরি করে, সে কিন্তু শিক্ষা অফিসার। মেয়েটা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নাই, ইন্টার পাস করার আমার সিস্টেম হচ্ছে ইন্টার পাস করবে, তারপরে মেয়েকে আমি মোবাইল দেবো। ইন্টার পাস করার রেজাল্ট হয়ে গেছে, রাজশাহী ভার্সিটি যখন চান্স পেয়েছে, তখন কি করছে, আমাকে ফোন করছে, আমি কুড়িগ্রাম জেলায়, যে আব্বু আমার মোবাইল কোথায়? আমি বললাম আম্মু আমি এসে নেই। তারপরে আমি তাকে মোবাইল দিলাম। একটা সন্তান যদি, আপনার আমার সন্তান যেই যদি ইন্টার পাস করার পরে ও যা মন চায় তাই করুক, ওটা ব্যাপারটা হচ্ছে তার 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 জীবন নিয়ে সে যা খুশি করুক। ইন্টার পাস করার পরে ও তখন কিন্তু ভালো মন্দ বুঝতে শিখবে। কিন্তু আপনার ক্লাস পড়ে, মেয়ে পড়ে ক্লাস 5-এ, আপনি তারে দিয়ে দেন একটা টাচ ফোন দেড়াইতে কেন? এই যে মাদকের টাকা কোথায় পায়? হুজুর বলে গেলেন এখানে 40 জন আর্মি পুলিশ বিডিআর, এই 40 জনের মতো। আমি মনে করি কি জানেন, যত টাকা বেশি মাদক তত বেশি। আমরা যে চাকরি করি, আমার সন্তান কোথায় যায় আমি এইটা যদি না দেখি, তাহলে চাকরি করলে এই মাদক খাইতে তো টাকা লাগে না? তো টাকার উৎস কোথায়? আপনার সন্তান লেখাপড়া করে, আপনার সন্তান আপনার বাড়িতে থাকে, কোনো আয়ের উৎসাহ নাই, কিন্তু এই টাকাটা পেলো কোথায়? নিশ্চয়ই আপনি দেন, আপনার স্ত্রী দেয়, আর নাই আপনার করেন। এই জন্য অভিভাবক যদি সচেতন হয়, আমি মনে করি অর্ধেক মাদক থাকবে না। আমার সন্তান তো রাত 10টা 11টার এ পাশে বাইরে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া আমার সন্তান রাত 7টা 8টার আগে বাইরে থাকতে পারে না ইনশাআল্লাহ। আপনার সন্তান বাইরে থাকবে, দোকানে বসে ক্যারাম বোর্ড খেলবে, বাজিতে খেলবে, তাস খেলবে, তা আপনি আশা করেন কি? বলেন। অতএব অভিভাবক যদি ভালো হয়, তাহলে কিন্তু সন্তান ভালো হবে। আমি এরপরে আর যেতে গেলাম না, ওই গাই বলো তার বাছুর বলো, আমি ওদিকে গেলাম না, জানি আমি। কিন্তু আমার কথা হচ্ছে, অভিভাবক যদি শক্ত থাকে, মাদক খাবে আমার পাশে, আমার সন্তান যাবে না। আপনাকে অভিভাবক হইতে হবে সেরকম, কিন্তু আমি কি লেথারা জাম হয়ে গেছি, সন্তান যা বলে সেইটা শুনছি। বেশিরভাগই আমি জরিপ করে দেখেছি, বেশিরভাগই মুসলমানের সন্তানরা 80% মা বাপকে খেতে দেয় না। 80% মা বাবা খেতে দেয় না, 10% মা বাবা খেতে পায়। কেন জানেন? 10%, তাহলে কি 90% হলো? 10% হচ্ছে খেতে পায় একটু আল্লাহ বলে কথা আছে না, যে সবাই তো খারাপ না। ওই 10% ছেলে মা বাবারে খেতে দেয় কষ্ট ক্লাস করে, আর 10% মা বাবা খেতে পারে কি করে জানেন? যে মা বাবা যৌথ ফ্যামিলি, তার 5টা গরু আছে, 2টো পুকুর আছে, 3টে বাঁশবাগান আছে, ওই ছেলে মেয়ে একটা বড় হলো, এই তো এই বাঁশবাগানে যা বাড়ি কর,
এ কর ও কর, এইভাবে ধরে মা বাবা খেতে পায়, কিন্তু 80% মা বাবাকে সন্তানরা খেতে দেয় না। মানে আমরা সেইভাবে সন্তানকে গড়তে পারি না, সেইভাবে সন্তানকে গড়তে পারলে কিন্তু আমাদের না খাইতে দেওয়া কিন্তু হয় না। কিন্তু যাই হোক, মাদকের হাত থেকে, মাদকের কুফল, সত্যিকার অর্থে মাদক আমরা পরিহার করব। আমরা যখন এখানে যেগুলো লোক আসছি, আমরা নিশ্চয়ই মাদক মুক্ত চাই নাকি? এই মাদক মুক্ত যদি আমরা চাই, তা প্রত্যেকে যদি সচেতন হই এবং আজকের এই মাঠে আমরা যদি প্রতিজ্ঞা করি, এই কজন লোকে যদি প্রতিজ্ঞা করি সত্যিকার অর্থে, এই কজন লোক যদি আমরা সত্যিকার অর্থে মাদক মুক্ত চাই, এইটা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারি আমরা, আমার মনে হয় আপনাদের এলাকায় মাদক থাকবে না। আপনাদের এলাকায় মাদক থাকার কথা না। প্রত্যেকটা লোক যদি অন্তরে অন্তরস্থল দিয়ে বলেন যে না, আজ থেকে মাদক কাউকে খাইতে দেব না, নিজেও খাবো না, কাউকে খাইতেও দেবো না, কাউকে বিক্রি করতে দেবো না, তা আমার মনে হয় কারো কারো শক্তি নাই এ জায়গা করে। তারপরে তো আমরা আছি ইনশাল্লাহ। আপনি সংবাদ দেবেন, আপনার নাম গোপন রাখা হবে, আমরা শিকড় থেকে তুলে ফেলবো, শিকড় থেকে। আর বিষয়টা হচ্ছে কি যে মাদকের সঙ্গে আমাদের পুলিশের কোনো সম্পৃক্ততা ইনশাল্লাহ নাই। আমাদের লক্ষ টাকা দিলেও আমরা মাদকের থেকে, সন্তানের কসম দিয়ে বলতে পারি যে আমরা মাদকের সঙ্গে কোনো সম্পৃক্ত আমাদের নাই এবং আমরা থাকবো না। যদি কেউ বলে যে মাদকের পুলিশটা অমুক করি, পুলিশটা দেই, ও করি ও করি, ভাই আগে গাছের সাথে বাঁধবেন, কাঁঠাল গাছের সঙ্গে বা আম গাছের সঙ্গে আগে বাঁধবেন। কিন্তু আমরা বর্তমান যে সমাজের পুলিশ অতটা নোংরা জায়গায় যায় না ইনশাল্লাহ। আমার জানা মতে, আমি এই থানায় সেকেন্ড অফিসার প্রায় 1 বছর হইতে চললো, 10 মাস হবে। আমার মনে, আমার কোনো পুলিশ সদস্যদের এরকমের মতিভ্রম নাই যে মাদকের থেকে 10টা পয়সা আমাদের নিয়ে আমাদের সংসার চালাইতে হবে, এমন পরিবেশ নাই। আর সরকার আমাদের যে বেতন দেয় ইনশাল্লাহ সে বেতনে আমাদের চলে। অর্থাৎ আমরা যদি মুক্ত থাকি, তাহলে ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে একত্রতা ঘোষণা করেন, তাহলে ইনশাল্লাহ আমি বলবো যে এই অঞ্চলে মাদক থাকবে না ইনশাল্লাহ। যাই, আমাদের অত বক্তৃতা দেওয়ার মতো অভ্যাস নাই। আমাদের অফিসার ইনচার্জ যিনি আসবেন, আমাদের স্যার, মান্যবর স্যার, তিনি আপনাদের সুন্দর ভাষায় সুন্দরভাবে বুঝা দেওয়ার চেষ্টা করবেন। আমার সাধ্যমতো যতটুকু আমি পেরেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় মানে আমাকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম।